বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভয়াবহ আগুনে তছনছ দুটি পরিবার। উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 6, নারী শিশুসহ উদ্ধার 11, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু। কয়েল থেকে দুর্ঘটনার ধারণা। শিক্ষিকার বাড়ি পড়তে গিয়ে ফিরে আসেনি মেয়ে, খুঁজতে গিয়ে নিখোঁজ হন মাও। কেরানীগঞ্জে 21 দিন পর দুজনের লাশ উদ্ধার। ব্যক্তিগত ক্রোধ থেকে হত্যা, ধারণা পুলিশের। ট্রাম্পের দর কষাকষির চাল, নতুন মার্কিন ভিসা নীতি। নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবেন যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশীরা। রেমিটেন্সেও প্রভাব, কৌশলী কূটনীতির পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় চলছে শোকসভা। যোগ দিয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বেগম জিয়ার প্রতি জাতীয় পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মানবিক এই উদ্যোগ। শোকসভায় উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। তিনি অনন্তকাল ধরে এই জনপদের মানুষের কাছে বেঁচে থাকবেন স্মৃতিতে, ভালোবাসায়, শ্রদ্ধায়, ভক্তিতে এবং আদর্শ অনুসরণে। ভালোবাসা দিয়েছে বেগম খালেদা জিয়াকে মানুষ, এক আকাশ ভালোবাসা দিয়েছে। বিস্তীর্ণ এই জায়গাতে মানুষের জানাজা প্রমাণ করে দেশের প্রতি, মানুষের প্রতি কখনো ভালোবাসা বৃথা হয় না। যে এই দেশটাকে রক্ষা করার জন্য যে অঙ্গীকার দরকার, সেই জন্য খালেদা জিয়া উৎকৃষ্ট একজন উদাহরণ। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভায় তার রুহের মাগফিরাত কামনা করছি। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয়ভাবে এবং তার স্ব ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার স্মরণে আজকের এই শোক সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঠিক 3টা বাজে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ইতিমধ্যে সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান খোকনের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ বেগম খালেদা জিয়ার পরিবার, জিয়া পরিবারের সদস্যরা এসেছেন। তারেক রহমান একটু আগেই পরিবারের অন্যান্য সদস্যদেরকে সঙ্গে নিয়ে এই নাগরিক শোক সভায় এসে উপস্থিত হচ্ছে। আমরা এখানে আসলে দেখছি আজকে যেহেতু নাগরিক শোক সভা আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে পরিবারের সদস্য এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারা শুধুমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন, কথা বলবেন শুধুমাত্র তার স্মৃতি, জীবন, কর্ম নিয়ে, আপসহীন জীবন নিয়ে কথা বলবেন অন্যান্য অতিথিরা। অর্থাৎ যেই আমন্ত্রিত অতিথি রয়েছে, বিশিষ্টজনরা রয়েছেন, শিক্ষক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা মূলত কথা বলবেন। সেইভাবে আসলে আজকের এই আয়োজনটি সাজানো হয়েছে। আমরা দেখছি বিভিন্ন বিদেশি অতিথিরাও রয়েছেন, রাষ্ট্রদূত রয়েছেন, বিভিন্ন মিশনের অতিথিরা রয়েছেন। আমরা দেখছি গণমাধ্যম ব্যক্তিত্বরা রয়েছেন, এখানে সম্পাদকরা রয়েছেন, বিভিন্ন গণমাধ্যমের অন্যান্য অতিথিরাও কিন্তু রয়েছেন। বেগম খালেদা যে আমরা জানি যে গত 30 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায়। এভারকেয়ার হসপিটালে তিনি শেষ সময়টুকু আসলে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্য দিয়ে আসলে তার যে দীর্ঘ জীবন, যে আপসহীন জীবন, সেই জীবনের অবসান ঘটেছে এবং এরপরে নানান ধরনের আয়োজন হয়েছে, কিন্তু এটি নাগরিকদের উদ্যোগে এই শোক সভার আয়োজন করা হচ্ছে, যেটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে হাজারো মানুষ অংশ নিয়েছেন এবং এখানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথি যাদেরকে কার্ড পাঠানো হয়েছে শুধুমাত্র তারাই এসে উপস্থিত হয়েছে।
রয়েছেন এবং অন্যান্য যেই মানুষদের জন্য আসলে জায়গা রাখা হয়েছে যারা আসলে বাইরে থেকে তারা এটি শুনতে পাচ্ছেন। বাইরে কিন্তু এখানে যেই এলইডি সেটিও কিন্তু ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বড় পর্দায় তারা দেখতে পাচ্ছেন। আমরা এই দক্ষিণ প্লাজার অনুষ্ঠানটি 3টায় শুরু হয়েছে, এটি কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে চলবে এবং আমি আগে যেটি জানাচ্ছিলাম আমরা এখানে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মুদাসসির তার সভাপতিত্বে আজকের এই শোক সভাটি অনুষ্ঠিত হবে তেমনটি কিন্তু একটু আগে জানানো হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য তাদেরকে দেখেছি, তারা এসেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তিনি মাত্র প্রবেশ করলেন। অন্যান্য সম্পাদকরাও কিন্তু এসেছেন, গণমাধ্যম ব্যক্তিত্বরা এসেছেন। বিশেষত গত 16-17 বছর বা এরও আগে যারা আসলে বেগম খালেদা জিয়ার সংস্পর্শে এসে কাজ করার পেয়েছেন, রাজনৈতিক কর্মী হিসেবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হিসেবে তারা আজকের এই শোক সভায় এসেছেন। মূলত তারাই বক্তব্য রাখবেন এবং শ্রোতারাও কিন্তু আসলে তারাই। আমরা দেখছি এখন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শোক সভা, যেটি আসলে বিকেল পর্যন্ত, সন্ধ্যা গড়ানো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে চলবে। যেই অতিথিদের যে শাড়ি, সেই শাড়িতেও কিন্তু আসলে মানুষদের জন্য আসলে জায়গা রাখা হয়েছে। যারা আমন্ত্রিত অতিথি, নির্দিষ্ট অতিথি যারা রয়েছেন তারাই মূলত প্রবেশ করতে পারছেন। আমরা জানি যে গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এভারকেয়ার হাসপাতালে এবং তারপরে কিন্তু আসলে ঠিক এই দক্ষিণ প্লাজার পাশে এই সড়কটিতেই কিন্তু বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং ঠিক পাশেই জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে কবরস্থ করা হয়েছে, সেখানে আসলে তাকে শায়িত করা হয়েছে এবং তারপরে কিন্তু আজকের এই শোক সভাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে সেদিন লাখো মানুষ, ঠিক কত লাখ মানুষ ঢাকার রাজপথে নেমেছিলেন বেগম খালেদা জিয়ার জানাজায়, সেটি কিন্তু আসলে উল্লেখযোগ্য হারে মানুষ উপস্থিত হয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে। বেগম খালেদা জিয়া যে সারা জীবনের সংগ্রাম, আজকের এই নাগরিক শোক সভারও কিন্তু আসলে শিরোনাম সেটি দেওয়া হয়েছে অপরাজেয় বেগম খালেদা জিয়া। অর্থাৎ বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তার যে আপসীর অবস্থান, অপরাজয় অবস্থান, সেটি কে উপজীব্য করে আজকের শোক সভাটি আয়োজিত হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার যে কর্মজীবন, রাজনৈতিক জীবন, বিশেষত 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান এবং সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বেগম খালেদা জিয়া দেশ বিরোধী কোনো চুক্তি না করায় কারাগারে যাওয়া সহ নানা নির্যাতন সহ্য করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিন চট্টগ্রামে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার দেখেছে মানুষ, তাই জনগণের ক্ষমতা বাড়াতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারে নেয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতার বিষয়ে সম্মতি জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আয়োজনে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল নতজানু আওয়ামী সরকার। প্রয়াত বেগম জিয়া দেশ বিরোধী কোনো চুক্তি না করায় কারাগারে নেওয়া সহ নানা নির্যাতন সহ্য করতে হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। বেগম জিয়া ছিলেন বলেই এই দেশকে কেউ কিনতে পারেনি, এই দেশকে কেউ দখল করতে পারেনি। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু ভারতেও এটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার সেটি করেছে। কিন্তু বেগম জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তো এটা করানো সম্ভব হয়নি। এদিকে চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহতী পূর্ণানুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার দেখেছে জনগণ, আর তাই রাষ্ট্রের ক্ষমতা নয়, জনগণের ক্ষমতা দেখতে চায় বাংলাদেশ। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই আমরা। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা দেখছেন আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য সমান থাকতে হবে। সেটা চাকরি হোক, বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক। রেইনবো নেশন, রংধনু দেশের কথা বিএনপি
ডিক্লেয়ার করেছে এই কারণে যে একটা রংধনুতে সব রং থাকবে, কিন্তু একটা রংধনু। এটা হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন ধর্ম থাকবে, বর্ণ থাকবে, ইতিহাস থাকবে, সংস্কৃতি থাকবে, ভাষা থাকবে। এদিকে শুক্রবার সকালে মার্কিন প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে টেলি বৈঠকে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে টেলিফোনে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যিক সমঝোতার নানা ইস্যু নিয়ে বৈঠকে আলাপ হয়েছে। Tareq Rahman Saab expressed satisfaction with the interim government's negotiations and was supportive of it. In the exchanges, positive exchanges took place between the Trump administration's U.S. Trade Representative. বাংলাদেশে নির্বাচন সামনে রেখে সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীতে বাড়ছে মুরগির দাম, ঊর্ধ্বমুখী মাছ বাজার, সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ডালচিনির দর, উচ্চ মূল্যে স্থিতিশীল সবজিতে কমছে পেঁয়াজের ঝাঁজ। অন্য প্রসঙ্গ, নির্মল আলোয় যখন পুরো শহর জেগে উঠেছিল ছুটির আমেজে, ঠিক তখনই উত্তরার আবাসিক ভবনে জ্বলে উঠল মৃত্যুর লেলিহান শিখা। আগুনের ধোঁয়ায় প্রাণ হারিয়েছেন এক পরিবারের 3 সদস্য সহ 6 জন। নিমেষেই তছনছ 2 কর্মজীবী দম্পতির সাজানো সংসার। ছাদ বন্ধ থাকায় বের হতে পারেনি অনেকে, আহত হয়েছেন 11 জন। কয়েলের আগুন থেকে সূত্রপাত বলে ধারণা করছেন স্বজনরা। শুক্রবার সকাল 7:50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের 7তলা এই আবাসিক ভবনটি হঠাৎ করেই পরিণত হয় অগ্নিকুণ্ডে। ভবনের 2য় তলা থেকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ভবন। খবর পেয়ে 15 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় উত্তরার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ভবনের ছাদে তালা লাগানো থাকায় বের হতে পারেননি অনেকে। বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে, কারোর হাত পড়ে গেছে, কেউ বাচ্চা চিল্লাচিল্লি করতেছে। দোতলায় কয়েল থেকে শোভা ছিল, যে শোভার ওখানে আগুন লাগছে। তবে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ছড়ে পড়ে তাজা প্রাণগুলো। যারা জানালার থেকে কান্নাকাটি করছে ওনাকে আমরা বলছি ছাদে চলে যান, ওনারা বলছে ছাদের গেট লক করা। এই অগ্নিকাণ্ডে 6 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছে একই পরিবারের 3 জন সদস্য। এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্মী স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের একমাত্র 2 বছরের ছোট্ট সন্তান কাজী ফায়াজ রিশান। কর্মজীবী এই দম্পতির 2 সন্তান থাকত উত্তরার নানির বাসায়। শুক্রবার ছুটির দিন থাকায় আগের রাতে ছোট্ট রিশানকে নিয়ে নিজের বাসায় নিয়ে এসেছিলেন বাবা মা। ওকে পাওয়া যাচ্ছে না, আর ওর ওয়াইফ লাইফ সাপোর্টে, তো সেই বেসিসে আসলাম খোঁজ দিয়ে, যে জানতে পারলাম এই হসপিটালে আছে অ্যাডমিটেড। এসে দেখতে পারলাম যে ও আসলে আর নেই। কিছুক্ষণ পরেই আবার আমরা খবর পাই যে তার ওয়াইফও আর নাই, সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের শরীরে তেমন কোনো পোড়া ক্ষত নেই। আগুনের ভয়াবহ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের 4টা ইউনিট অংশগ্রহণ করে 9টা 10 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সে উদ্ধার কাজ শেষ হতে হতে 10টা 20 পর্যন্ত লাগে। 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা স্যারদের সাথে কথা বলে পদক্ষেপ। আগুনের উৎস 2য় তলা থেকে হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় 6 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ভবন থেকে 11 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদিকে এই ঘটনায় পিবিআই, সিআইডির প্রতিনিধি দল সহ বেশ কয়েকটি সংস্থা আগুন লাগার কারণ খোঁজায় তদন্ত করছে। বাদলুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষিকার বাড়িতে পড়তে যায় মেয়ে, নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় খুঁজতে যান মা। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জে শিক্ষিকার ফ্ল্যাটেই মিলল মা মেয়ের মরদেহ। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই এ হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। গত 25 ডিসেম্বর কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে শিক্ষিকার কাছে পড়তে গিয়ে নিখোঁজ হন স্কুল ছাত্রী ফাতেমা। মেয়ে বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হন মা রোকেয়া রহমান। এরপর নিখোঁজ হন মা মেয়ে দুজনই। নিখোঁজের 3 সপ্তাহ পর সেই শিক্ষিকার ফ্ল্যাটে মিলল তাদের মরদেহ। দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক খবর দেন পুলিশে। খাটের নিচ এবং বাথরুমের ছাদ থেকে উদ্ধার করা হয় মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ।
আমরা সিসিটিভি তাদের অস্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছি, তারা দরজা খুলতে চাইছে না। তারপর জোর করে দরজা খোলার পর দেখতেছে গন্ধ, টিবুল লাইনকে ফোন দিয়ে তাড়াতাড়ি পুলিশ আনো। এই পুলিশ আনে তারপর এই আসামি, আমরা এই ভিকটিমকে আসামি সব তাদেরকে আমরা ধরে দিছি। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শোকাহত স্বজনদের। আমার বোনের লাশের যে অবস্থা দেখলাম, দেখার পর আমার বোন ভাগ্নি তাদের কারো চেহারা আমি চিনি না। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। আমাদের বোন আর ভাগ্নির বিচার যেন সারা বাংলাদেশের মানুষ দেখে। এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষিকা সহ 4 জনকে আটক করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে মিম এবং তার বোন তারা তাদের পারিবারিক আগে থেকে তারা একই জায়গায় বসবাস করত। তাদের পারিবারিক বিরোধ ছিল, ওই আগে সম্পর্ক ভালো ছিল, সম্পর্ক থেকে তাকে কিছু টাকা ওই এনজিও থেকে 1.5 লাখ টাকা লোন করে দেয়, লোনের স্পন্সর হয়েছে। এসব পরবর্তীতে এটা থেকে তাদের বিরোধ হয়। নিরাপদ মনে করে যে বাড়িতে সন্তানকে পড়তে পাঠিয়েছিলেন মা, সেখানেই এমন নৃশংসতার শিকার হলেন 2 জন। এ ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসীও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে নির্বাচনী আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে। এই জন্য বাংলাদেশ, যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও, কারণ আমরা রাজনীতি আমরা সেভাবে করি না। আমাদের মূল লক্ষ্য ইসলাম, ইসলামকে আমরা আগে রাখি। আমাদের নীতি, আমরা নীতি আদর্শের রাজনীতি করি। আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন 13th জাতীয় সংসদ নির্বাচন যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে, বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। কারণ আমরা ইসলামী জনতার যে প্রত্যাশা, যে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম। জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় শক্তি ছিল, অস্বীকার করার সুযোগ নেই। তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি, ঠিক আছে, কিন্তু আমরা আদর্শিকভাবে, নৈতিকভাবে আমরা কারো চেয়ে দুর্বল নই। আজকে আমাদের দুঃখজনক বাস্তব হলো আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন, সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী, তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, এই ওয়াদা তিনি করেছেন, এই জন্য আমরা আশ্বস্ত হয়েছি। এখন বাকি এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম, তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে,
এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সমমানে আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। এবং আজকে আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, জামাতে ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন। আমরা জানি বাংলাদেশ জামাতে ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন, তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে এই বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা কর্মীদের এই যে আবেগ অনুভূতি, এই বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল করে নাই। আমাদের যেটা মনে হয়েছে, তারা ক্ষমতাটাকে একমাত্র মুখ্য মনে করছে। তো এখন আমরা আসলে তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না। আমরা বিনয়ের সাথে বলতে চাই, আমরা এই প্রচলিত আইনে বিগত 54 বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে। এই প্রচলিত আইনে শান্তি প্রতিষ্ঠায়, কল্যাণ প্রতিষ্ঠায় প্রচলিত আইন ব্যর্থ হয়েছে। এই প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে। সরাসরি যুক্ত ছিলাম পুরানা পল্টনে। সংবাদ সম্মেলনের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিমালায় স্বল্প মেয়াদী ভিসাধারীরা নিষেধাজ্ঞার আওতায় না পড়লেও ক্ষতিগ্রস্ত হবেন স্থায়ীভাবে অভিবাসন প্রত্যাশীরা। এতে নেতিবাচক প্রভাব পড়বে দেশটি থেকে আসা রেমিটেন্সের ওপরও। বিশ্লেষকরা বলছেন, শুল্ক নীতির মতো নতুন এই অভিবাসন নীতিও হতে পারে ট্রাম্প প্রশাসনের দর কষাকষি বা কূটনৈতিক চাল। সেক্ষেত্রে বাংলাদেশকেও কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। হয়তো স্বপ্নের দেশ আমেরিকার কোনো নগরীতে ঘুরে বেড়ানো বাস্তবে ধরা দিতে পারে, কিন্তু চাইলেই এখন আর বাংলাদেশের কোনো নাগরিকের মার্কিন মুলুকে গিয়ে নতুন করে বসত গড়া আপাতত সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির কারণে 21 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন এমন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তের আওতায় আসা 75 দেশের তালিকায় আছে বাংলাদেশের নামও। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, পড়াশোনা, পর্যটন, ব্যবসায়িক কিংবা অস্থায়ী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না নিষেধাজ্ঞা। তবে ট্রাম্পের নতুন আদেশে স্থায়ীভাবে আটলান্টিক পাড়ি দেওয়ার পথ আপাতত বন্ধ। ফলে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেয়ার ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়ে গেলেন দেশটিতে বসবাস করা লাখো বাংলাদেশি। ঘোষণা তো প্রথমে মনে হচ্ছিল যে হয়তো ঢালাওভাবে সব রকম ভিসা বন্ধ, তারপরে বোঝা যাচ্ছে না ইমিগ্রেন্ট ভিসা। এক্ষেত্রে আমরা যদি ধরি যে যারা এখন পাইপলাইনে আছেন এই পার্মানেন্ট থাকার বা ভিসার আবেদনের ক্ষেত্রে, তাদের জায়গাটা আপাতত হয়তো বন্ধ হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি অফিসের তথ্য মতে 2023 সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পান 18,240 বাংলাদেশি। বাংলাদেশে চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্সও আসে দেশটি থেকে। এই অবস্থায় মার্কিন নতুন অভিবাসন নীতির বহুমাত্রিক প্রভাবের শঙ্কা বিশেষজ্ঞদের। খুব কম সংখ্যা নয় বাংলাদেশে, আমাদের ওখানে যে জনগোষ্ঠী আছেন এবং তাদের যে আত্মীয় স্বজন এখানে আছেন, সেটাকে যদি আমরা দেখি তাহলে আমার আশঙ্কা এখানে বেশ কিছু মানুষ এই জটিলতার মধ্যে আটকে যেত। সেই জায়গায় রেমিটেন্স কমবার একটা আশঙ্কা তো আছেই। তবে শুল্কহার আরোপের মতো অভিবাসন নীতিও ট্রাম্পের দর কষাকষির কৌশল হতে পারে, এমনটা মনে করেন অনেকে। তাই এখনই হাল না ছেড়ে কূটনৈতিক প্রক্রিয়ায় এগোনোর পরামর্শ বিশেষজ্ঞদের। কি কি প্রতিক্রিয়া হতে পারে এবং সেটার জন্য কোন কোন জায়গাটায় সরকার নেগোশিয়েট করবে আমাদের ফরেন পলিসির জায়গা থেকে। কারণ আমরা সাম্প্রতিককালে দেখছি যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন। একই সঙ্গে আইনি বিষয়ে মার্কিন প্রবাসীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আসলে বাংলাদেশি সেখানে এমন কেউ আছেন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। সিলিন্ডার গ্যাস এখন যেন চোরাই পণ্য হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য দোকানে নয়, মুঠোফোনে দরদাম ঠিক হলে ব্যবসায়ীরা অজানা স্থান থেকে হাজির করছেন এলপিজি সিলিন্ডার। অতি মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করছে কৃত্রিম সংকট। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন।
সংকটের দোহাই দিয়ে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের এ যেন ইঁদুর বিড়াল খেলা। দোকানগুলোতে শুধুই খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস নেই। গ্যাসের সংকট, কাস্টমার এসে বারবার বিরক্ত করে, এজন্য গ্যাস বন্ধ রাখছে। তবে মুঠোফোনে দ্বিগুণ দামে মেলে গ্যাস সিলিন্ডার প্রাপ্তির আশ্বাস। আমার কাছে নাই, তবে আমি একটু ট্রাই করে দেখতে পারবো, যদি বেশি জরুরি দরকার লাগে। সকালে একজনের টাইনা দিয়েছিলাম, 2500 টাকা বিক্রি করছে। একটি দুটি নয়, আসে ভ্যান ভর্তি গ্যাস সিলিন্ডার। তবে সময় টিভির ক্যামেরা দেখে ছুটতে থাকেন দিক বেদিক। ওরা আমার হতে হবে, আমার হতে হবে। ওরা ব্যবসা করতে পারবে না, ওরা আমার ব্যবসা করতে পারবে না। কইবো কেন? আরে ভাই সরি ভাই, সরি ভাই। কেন? শুধু খুচরা দোকান নয়, এমন ইঁদুর বিড়াল খেলা চলে সরবরাহকারীর গোডাউনেও। গোপনে টঙ্গীর নতুন বাজারের একটি গোডাউনে সময় সংবাদ, সেখানে ভর্তি সিলিন্ডার, পুরোদমে চলছে বেচা বিক্রি। 5 মিনিট পর ক্যামেরা নিয়ে ঢুকতেই লাপাত্তা সব। গোডাউনের দরজায় ঝুলিয়ে দেয়া হয় তালা। কৌশলে ভেতরে ঢুকলে দেখা মেলে গ্যাস ভর্তি সিলিন্ডারের। এবার সংকট নয়, ড্যামারেজের দোহাই দিয়ে দাম বৃদ্ধির দাবি সরবরাহকারীর। সমস্যা হইল কি, আমাদের একটা গাড়ি গেলে আপনার 10 দিন 12 দিন বসে থাকে, ওইটার একটা ড্যামারেজ দিতে হয়। যেমন কিছুদিন আগে আরো 4 তারিখে না 5 তারিখে একটা গাড়ি পেয়েছিলাম, প্রায় 60,000 টাকা ড্যামারেজ দিছি। নিত্য প্রয়োজনীয় সিলিন্ডার গ্যাস নিয়ে এমন অবস্থা চলছে দেশ জুড়ে। দোকানে পাইবেন না, ফোনে ফোনে যোগাযোগ করে পাইবেন। 2200, 2000, 2500 যার যা নিয়ে পারে। দোকান ভর্তি খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস সিলিন্ডারের সংকট। অথচ বাড়তি টাকা দিলে ঠিক দোকানের সামনে থেকেই মিলছে গ্যাস সিলিন্ডার। কৃত্রিম এ সংকটের কারণ আসলে কি, সে প্রশ্নেরই উত্তর মেলাবো আমরা। 12 কেজির একটি সিলিন্ডার গ্যাস নির্ধারিত দামে বিক্রি করলে খুচরা ব্যবসায়ীর লাভ হয় 50 টাকা। এতে একজন খুচরা বিক্রেতা প্রতিদিন 200 সিলিন্ডার বিক্রি করলে লাভ হয় 10,000 টাকা। তবে সংকট ধরে রেখে বিক্রি করলে প্রতিটিতে লাভ করতে পারেন 800 থেকে 1000 টাকা। এতে লাভের অঙ্ক দাঁড়ায় 1.5 থেকে 2 লাখ টাকা। সে হিসেবে সংকট ধরে রেখে সারা দেশে 4 কোটি গ্রাহকের থেকে লাভ করছেন প্রায় 32,000 কোটি টাকা। এভাবে ভোক্তার পকেট কাটলেও ভোক্তা অধিদপ্তর বলছে একটি বড় সিন্ডিকেট কাজ করছে সংকট তৈরির পেছনে। সুযোগটা নিয়েছে কিছু অসৎ ব্যবসায়ী, দেখা যাচ্ছে তারা হয়তো কোন জায়গায় মজুদ রয়েছে, তাদের মজুদ রয়েছে যারা বেশি টাকা দিচ্ছে তারা গ্যাস পাচ্ছে। এই বিষয়টা এবং সংকট সরবরাহ সবকিছু মিলিয়ে একটা বিষয় জড়িত। এলপিজি আমদানি নিয়ে পিআইডির তথ্য বলছে গত নভেম্বর মাসে 1,05,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানি করা হয়। তখনও সংকট হয়নি। তবে পরের মাসে আরও 22,000 মেট্রিক টন বেশি গ্যাস আমদানি হলেও শুরু হয় সংকট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দমন-পীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে ইরানে সামরিক অভিযান সহ সব বিকল্প টেবিলে রাখা হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে 800 বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করেছে তেহরান। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশর সহ এমন বিভিন্ন দেশ, এমন খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এর মধ্যে নতুন করে ইরানের 18 ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ নিহতের দাবি করে আসছে পশ্চিমা দেশ ও তাদের গণমাধ্যমগুলো। এ নিয়ে টানা কয়েকদিনের উত্তেজনার পর কিছুটা শিথিল হয়েছে বিক্ষোভ। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নেমেছে কিছুটা নীরবতা। সহিংস আন্দোলনের শৈথিল্যের মধ্যেই পাল্টাপাল্টি হুমকি আর হুঁশিয়ারি চলছে ওয়াশিংটন তেহরানের মধ্যে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালজ বলেছেন, ইরানের সরকার বিরোধী আন্দোলনে দমন-পীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সামরিক পদক্ষেপ সহ সব ধরনের বিকল্প খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের স্থায়ী প্রতিনিধি জানান, যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সৌদি আরব, কাতার, ওমান ও মিশর ঠেকিয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বলেন, এই উপসাগরীয় দেশগুলোর জোরালো অনুরোধ ও মধ্যস্থতায় শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এবং উপসাগরীয় মিত্রদের চাপে ইরানে পদক্ষেপ নিয়েছে বলেও জানান লেভিট। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা, সপরিবারে অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা, জামায়াতের বিরুদ্ধে ইসলামের পথ থেকে সরে যাওয়ার অভিযোগ। ভয়াবহ আগুনে তছনছ 2টি পরিবার। উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 6, নারী শিশুসহ উদ্ধার 11। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু, কয়েল থেকে দুর্ঘটনার ধারণা। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।